শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো চিঠি গ্রহণ করেছে দিল্লি। বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই ফেরানোর আশা স্বরাষ্ট্র উপদেষ্টার, বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা কার্গো জাহাজ থেকে 7 জনের লাশ উদ্ধার, গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি। পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড ধারণা পুলিশের। বিএনপির 15 বছরের লড়াইয়ের পথ ধরেই ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতন। এবার ভোটাধিকার প্রতিষ্ঠায় 5 আগস্টের মতো লড়াইয়ের আহ্বান মির্জা ফখরুলের। সাবেক মন্ত্রী কামরুল, প্রতিমন্ত্রী মহিবুর ও সাবেক এমপি হেনরির বিরুদ্ধে দুদকের মামলা। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধেও মামলা। এবং রূপপুর প্রকল্প থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতের সহায়তার অভিযোগ। যুক্তরাজ্যে টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ, অভিযোগ অস্বীকার। প্রবাসের সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো চিঠি গ্রহণ করেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এনডিটিভি এ খবর জানায়। গণ অভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে ভারতকে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে বলে সোমবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে পিলখানায় এক অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালানোর পর থেকেই প্রশ্ন ছিল শেখ হাসিনাকে ফেরাতে কি পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, বন্দি প্রত্যর্পণ চুক্তির কিছু শর্ত পূরণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত চাওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর এই বিষয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান, বিচার প্রক্রিয়ার স্বার্থে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতে চিঠি দিয়েছে বাংলাদেশ। আমরা তাকে যে চাওয়া হচ্ছে ফেরত বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। না, একটা নোট ভার্বাল দিয়ে। হ্যাঁ, নোট ভার্বাল। হ্যাঁ, না, ভারত সরকারকে। এর আগে কোন উপায়ে শেখ হাসিনাকে ফেরত আনা হবে সেই প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পাঠিয়ে দিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে, আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনার এক্সট্রাডিশন করার জন্য। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। জুলাই আগস্টের গণহত্যার মামলায় গত 17 অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শুধু বিচারের মুখোমুখি করতেই দেশে ফেরানো হবে শেখ হাসিনাকে। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের শহীদ আরাফাতের জানাজায় অংশ নিয়ে তথ্য উপদেষ্টা আরও বলেন, এই সরকার গণহত্যা সহ সকল গুম খুনের বিচার করতে বদ্ধপরিকর। কেন্দ্রীয় শহীদ মিনারে আবারও জমায়েত ছাত্র জনতার। তবে এবার আর কোনো দাবি আদায় নয়, সহযোদ্ধার শেষ বিদায়। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও রাজপথ থেকে সরেনি পুলিশ। আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালিয়ে গেছে। সেই গুলিতে আজমপুর উত্তরা পূর্ব থানার সামনে গুলিবিদ্ধ হন আরাফাত। বিভিন্ন হাসপাতাল ঘুরে পাঠানো হয় সিএমএইচে। 4.5 মাস চিকিৎসাধীন থাকার পর মারা যান রোববার রাতে। বিকেল 3টায় তার জানাজায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা সহ সাধারণ মানুষ। আমার ভাই বোনেরা রক্ত দিল অকাতরে, আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্নগুলোর সাথে বিন্দু মাত্র বিশ্বাসঘাতকতা কেউ না করি। নয়াদিল্লি থেকে বড় বড় কথা বলে প্রত্যেকটা খুনির বিচার হবে, একটাকে ছাড় দেওয়া হবে না, কোনো খুনি বাদ যাবে না। নিশ্চিত থাকেন, এই বাংলাদেশ যতদিন থাকবে এই আরাফাতদেরকে আমরা ভুলবো না। এ সময় তথ্য সম্প্রচার উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবে বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির দড়িতে ঝোলার জন্য। এই বাংলার মাটিতে এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব, এটা ঘোষণা দিয়েই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম এবং আমরা সেখান থেকে এক বন্দি পরিমাণও পিছপা হইনি। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। এরপর শত শত মানুষের অংশগ্রহণে শুরু হয় জানাজা। জানাজা শেষে শহীদ মিনার থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল, শেষ হয় রাজু ভাস্কর্যের পাদদেশে এসে।
ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় 5 আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। যারা বিএনপিকে হেয় করে কথা বলছে তাদের প্রতি মির্জা ফখরুল বলেন, বিএনপির 15 বছরের লড়াইয়ের পথ ধরেই ছাত্র জনতার অভ্যুত্থানে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। ঠাকুরগাঁওয়ে জনসভায় একথা বলেন বিএনপি মহাসচিব। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। উৎসবের আমেজ পুরো সমাবেশ জুড়ে। দীর্ঘদিন পরে এক হতে পেরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে। স্লোগান আর মিছিলে ঐক্যের বার্তা। প্রায় সবার হাতে ছিল দলীয় প্রতীক ধানের শীষ। মানুষের ঢল নামে শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জনসমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। দুপুর গড়িয়ে বিকেল হতেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সভাস্থল। সোমবার বিকেল 4টার দিকে নিজ নির্বাচনী আসনের জনসভায় উপস্থিত হন বিএনপি মহাসচিব। উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছেন। ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতেছ, ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতেছ। আর দুঃখজনক ভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে। বিগত আন্দোলনে বিএনপির অবদান নিয়ে যারা কটাক্ষ করছে তাদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মির্জা ফখরুল। বলেন, তাদের 15 বছরের লড়াইয়ের কারণেই শেখ হাসিনাকে বিদায় করা সম্ভব হয়েছে। 15টা বছর অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি, সেখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। এটাই হচ্ছে মুক্তির পথ, আর সেই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। বিএনপি মহাসচিব হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ভোটাধিকার ফেরাতে 5 আগস্টের মতো আবারও ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান, নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান? চান নাকি? তাহলে কিন্তু ওই যেমন 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য। দেশ, মাটি ও মানুষের জন্য আবারও লড়াইয়ের প্রস্তুতি নিতে সবাইকে আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা প্রস্তাবনা তৃণমূলে পৌঁছে দেওয়ার এই জনসভা হলো মূলত নির্বাচনী প্রস্তুতি সভা হিসেবে দেখছে ঠাকুরগাঁও জেলার সাধারণ মানুষ। তাই তারা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার সব ধরনের ষড়যন্ত্র এবং সংকট মোকাবেলায় অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে জাতীয় নির্বাচনের পথে হাঁটবেন তারা। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ থেকে আহমেদ সালেহিন, সময় সংবাদ। রাজনৈতিক দলগুলো যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের কোনো আভাস দেখছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে লিয়াজো কমিটি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ও গণ অধিকার পরিষদের বৈঠক শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি সংস্কারের প্রসঙ্গ তুলে বলেন, বিএনপি সংস্কারের পাশাপাশি জাতীয় সরকারও গঠন করবে। এছাড়াও যৌক্তিক সময়ে জনগণের ম্যান্ডেট অনুযায়ী নির্বাচনের দাবি জানান আমির খসরু। এ সময় পৃথক দুটি বৈঠক শেষে এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, এখনই প্রয়োজন কী উপায়ে কোন সময়ের মধ্যে নির্বাচন হবে তার রোড ম্যাপ প্রদান করা। এদিকে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হোসেন জানান, দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে রাজনৈতিক দলগুলো। একমাত্র নির্বাচিত সরকারের জনগণকে দায়বদ্ধ থাকবে। যারা দায়বদ্ধ থাকবে না তারা কে কি ভাবছে এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। বাংলাদেশের যে সার্বিক সমস্যা, বর্তমান সমস্যার সমাধান কল্পে দেশি বিদেশি যে বিষয়গুলো আছে সবগুলোর জন্য একটি নির্বাচিত সরকার এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিষ্কার কোনো রোডম্যাপ না পাওয়ার কারণে জনগণ এবং রাজনৈতিক দল আমরাও কিছুটা আসলে একটা ধোঁয়াশাপূর্ণ পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। যৌক্তিক একটা সময় নির্বাচন দেখতে চাই। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা পরিষ্কার একটা রোডম্যাপ দেখতে চাই। যতই আমরা সংস্কার বা যেই ডিসিশনই নিতে চাই না কেন, সেটার একটা ম্যান্ডেট লাগবে। এই ম্যান্ডেটটা যদি জনগণের থেকে না আসে তাহলে এটা সঠিক ম্যান্ডেট কখনোই হবে না। জাতীয় ঐক্য থাকলে রাজনৈতিক দল ক্ষমতায় এলেও সংস্কার বাতিল বা পরিবর্তন করতে পারবে না। রাজধানীর সিরডাপে সেমিনারে এ মন্তব্য করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
জানান যেসব বিষয়ে ঐকমত্য রয়েছে সেসব সংস্কার কার্যকর করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় মামলা জট কমাতে দ্রুত উদ্যোগ না নিলে বিচার ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কার কথা জানান আইনজ্ঞরা। রাজধানীতে সিডাব মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ বিচার বিভাগ প্রসঙ্গ শীর্ষক সেমিনারে আয়োজন করে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ। সঞ্চালনা করেন সিজিএস এর নির্বাহী পরিচালক ও সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমান। প্রধান অতিথি আইন উপদেষ্টা বলেন, যত ভালো আইনই তৈরি হোক না কেন, সংস্কার মানার মানসিকতা না থাকলে কোনো কিছুই কাজে আসবে না। জাতীয় সংস্কার পার্টি গঠন ছাড়া বাকি সংস্কার ক্ষেত্রে সমস্ত কাজই হয়ে গেছে। তো আপনি যত ভালো আইন, যত ভালো সংবিধানই বানান না কেন, যদি প্রতিষ্ঠান গড়ে তোলা না যায়, আমাদের যদি সংস্কার মানসিকতায় যদি পরিবর্তন না আসে, তাহলে এগুলি সাস্টেইন করা কঠিন হয়। এই আলোচনাগুলো সেই মানসিকতা গড়ে তোলার জন্য অনেক বড় ভূমিকা রাখবে। বিচারকদের উপর রাজনৈতিক চাপ ছিল মন্তব্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ বন্ধ করতে হবে। রাজনৈতিক বিবেচনায় বিচারক নিয়োগ এবং রাজনৈতিক স্বার্থে বিচার ব্যবস্থাকে ব্যবহার যখন করা হয়, তখন তাদের এই সুযোগকে কাজে লাগিয়ে এই বিচারকরাও তখন দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে থাকেন। মামলা জট না কমালে বিচার ব্যবস্থা ভেঙে পড়ার শঙ্কা জানিয়ে বক্তারা বলেন, গরিব মানুষে যেন বিচার পায় তা নিশ্চিত করতে হবে। গ্রেফতারের আগে আপনার মিনিমাম কিছু এভিডেন্স থাকতে হবে। আপনি ফিশিং এক্সপেডিশনে বারবার যেতে পারবেন না, আর মানুষকে আটকে রাখতে পারবেন না যে আপনি মানে খুঁজতে থাকবেন তার বিরুদ্ধে আপনার কি জিনিস আছে। বৈষম্য নিরসন করার জন্য কোন কোন সম্প্রদায়, কোন কোন জনগোষ্ঠী কোর্টে থাকবে, আমাদের জন্য আই থিঙ্ক এটা সাংঘাতিক লজ্জার ব্যাপার। দুর্নীতিমুক্ত বিচার ব্যবস্থার মাধ্যমেই সোনালী দিন ফিরে আসতে পারে বলে মনে করেন আলোচকরা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। এছাড়াও মামলা হয়েছে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিবুর রহমান, সাবেক এমপি হেনরি ও সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বিরুদ্ধেও। প্রায় 6.5 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামের বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই অভিযোগে মামলা হয়েছে তার স্ত্রীর নামেও। 6,29,00,000 টাকারও বেশি জ্ঞাত আয়ের উৎসের সাথে সম্পদ অর্জন করার অপরাধে এবং উক্ত সম্পদ স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর সহ 15টি ব্যাংক হিসাবে 21,18,00,000 টাকারও বেশি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2), 4(3) এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5(2) দ্বারাই এটি মামলা রুজু করা হয়েছে। সন্দেহজনক লেনদেনের দায়ে সাবেক দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মুহিবুর রহমান ও তার স্ত্রী এবং সাবেক এমপি জান্নাতারা হেনরি ও তার স্বামীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। অভিযোগ সংশ্লিষ্ট জনাব ফাতেমা আক্তার, স্বামী মোহাম্মদ মুহিবুর রহমান, সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 3,92,19,752 টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা, দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27(1), মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর 4(2) এবং 4(3) দ্বারা 10 দণ্ডবিধি 109 দ্বারাই আরও একটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাদের প্রতি দুর্নীতি দমন কমিশন আইন 2004। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির মন্ত্রিসভা। রূপপুর প্রকল্প থেকে প্রায় 4 বিলিয়ন পাউন্ড আত্মসাতে সহায়তার অভিযোগে মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল তাকে জিজ্ঞাসাবাদ করে বলে জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস। টিউলিপ সিদ্দিক এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও জিজ্ঞাসাবাদে নিজের অবস্থান তুলে ধরেছেন বলে জানান ব্রিটিশ মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগের তদন্তে নাম এসেছে শেখ হাসিনার বোনের মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও। এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাজ্যের মন্ত্রিসভা অফিসের ন্যায় ও নৈতিকতা দল। রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমস জানায়, বৃহস্পতিবারের ওই জিজ্ঞাসাবাদের বিষয়ে টিউলিপ সিদ্দিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে
মন্ত্রিসভা অফিসের এক মুখপাত্র জানান, অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বর্তমানে যুক্তরাজ্যের মন্ত্রিসভার সদস্য টিউলিপ সিদ্দিক ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতরের দুর্নীতির সামাল দেয়া তার কাজ। অভিযোগ উঠেছে রাশিয়ার সঙ্গে 2013 সালে যখন রূপপুর বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনা হয় তখন এতে মধ্যস্থতা করেন টিউলিপ, যদিও ওই সময় তিনি ব্রিটেনের কোনো সরকারি দায়িত্বে ছিলেন না। টিউলিপ সিদ্দিক ছাড়াও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও বোন শেখ রেহানার বিরুদ্ধেও। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। এলএনজি আমদানির পরিবর্তে দেশে গ্যাস উৎপাদন বাড়াতে চায় অন্তর্বর্তী সরকার। গ্যাস অনুসন্ধান, উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণে 3টি প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। বন্যপ্রাণীর জন্য ক্ষতিকর উল্লেখ করে মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল করা হয়েছে। আবাসিক ও শিল্প খাত মিলিয়ে বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩,৮৫০ মিলিয়ন ঘনফুট, যার বিপরীতে দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে আসে ২,৭৫০ মিলিয়ন ঘনফুট। বাকিটা আমদানির মাধ্যমে মেটানো হয়। পেট্রোবাংলার তথ্য বলছে 2018-19 অর্থবছর থেকে 2023-24 অর্থবছর পর্যন্ত 6 বছরে দেশে এলএনজি আমদানি করা হয়েছে 410 কার্গো। এতে ব্যয় হয়েছে 1,64,275 কোটি টাকা। এই খরচ বাঁচাতে গ্যাসের অনুসন্ধান ও উত্তোলনে জোর দিচ্ছে সরকার। সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একনেক বৈঠকে ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের জন্য প্রসেস প্ল্যান্ট স্থাপন, রশিদপুরে 11 নম্বর কূপ খনন এবং গ্যাস অনুসন্ধানের 2D সিসমিক সার্ভে প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে 810 কোটি 26 লাখ টাকা। ভোলা অঞ্চলে অনেক গ্যাস আছে, সিলেট অঞ্চলে এখন অনেক গ্যাসের রিজার্ভ আছে। এতদিন এই গ্যাসের রিজার্ভগুলো দিকে না তাকিয়ে আমরা কেন এলএনজি ইম্পোর্টের দিকে এত বেশি বা কয়লা দিকে এত বেশি ঝুঁকে গেলাম? আগের সরকারের সময় নেওয়া রাজনৈতিক কিংবা অপ্রয়োজনীয় প্রকল্প বাতিল করছে অন্তর্বর্তী সরকার। এর অংশ হিসেবে মৌলভীবাজারের লাঠিটিলায় সংরক্ষিত বনের 5,631 একর জুড়ে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণ প্রকল্পটি বাতিল করা হয়েছে। সমীক্ষা করে দেখা গেছে যে এই জীববৈচিত্র্য, বিশেষ করে হাতিদের চলাফেরা এবং অন্যান্য প্রজাতির ভীষণ ক্ষতি হবে। কেন এখানে ইকো পার্কের জন্য এত বড় প্রকল্প করা হয়েছিল সেটাই বরং একটা আশ্চর্যের বিষয়। এখন থেকে প্রকল্প অনুমোদন করার আগে পরিবেশ সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা। ঠিক যা নিয়ম আছে সেই অনুযায়ী। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ের সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাক্ষাৎ করেন তিনি। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অবকাঠামো, ডিজিটালাইজেশন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ খাতে বিশ্ব ব্যাংকের সহায়তার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস আব্দুল্লাহ শেখকে ধন্যবাদ জানান। এ সময় শেখ প্রধান উপদেষ্টাকে জানান, গত 19 ডিসেম্বর বিশ্বব্যাংক চট্টগ্রাম শহরের স্বাস্থ্য, পুষ্টি, পানি এবং স্যানিটেশন পরিবেশগত স্থিতিশীলতা তৈরিতে সহায়তার জন্য 3টি অর্থায়নে $1.2 বিলিয়ন অনুমোদন করেছে। এর আগে রোববার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং বিশ্বব্যাংক মোট $900 মিলিয়ন চুক্তি স্বাক্ষর করেছে। শেখ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার উদ্যোগের জন্য বিশ্বব্যাংকের সহায়তার আশ্বাস দিয়েছেন। চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা সারবাহী কার্গো জাহাজ থেকে 7 জনের লাশ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। প্রতিটি কেবিনে কম্বল মুড়ি দেওয়া অবস্থায় পড়েছিল কেরানি, সুকানি ও বাবুর্চি সহ কার্গো জাহাজের কর্মকর্তা কর্মচারীর নিথর দেহ। সোমবার দুপুর 1টার দিকে 999-এ কলের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে খবর আসে মেঘনা নদীতে ডাকাত হামলায় একটি কার্গো জাহাজের সব কর্মচারী নিহত হয়েছেন। এ তথ্য পেয়ে মাঝিরচর এলাকায় নোঙর করা এমভি আল বাখেরা নামে জাহাজে পৌঁছায় কোস্টগার্ড ও নৌ পুলিশ। এ সময় জাহাজের কেবিনে নিথর দেহ পড়ে থাকতে দেখেন তারা। প্রত্যেকের মাথায় দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন। এর মধ্যে 5 জন মৃত আর 3 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান আরো 2 জন। স্টাফ জীবিত আছে, ঢোরকাটা ওর কাছ থেকে মানে হাতের ইশারায় দেয় জাস্ট। মনে হচ্ছে পূর্ব শত্রুতামূলক কোনো বিষয় এখানে জড়িত থাকতে পারে, না হলে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ড
ঘটানোর কোনো কারণ আছে বলে মনে হচ্ছে না। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় জেলা প্রশাসক। আমরা অবশ্যই এটা নিয়ে তদন্ত কমিটি গঠন করব, তবে মূল যে এটা যদি আমরা একটা হত্যা বলি, এটা ডাকাতি বলি না কেন, সেটার আসলে একটা পুলিশ যে ইনভেস্টিগেশন আছে, সেটা নৌ পুলিশ বলেন বা আমাদের পুলিশ বলেন, তারা ইনভেস্টিগেশনটা করবে। চট্টগ্রামের কাফকো সার কারখানা থেকে সার বহন করে সিরাজগঞ্জের বাঘাবাড়ির দিকে যাচ্ছিল জাহাজ এমভি বাখেরা। সময় সংবাদ, চাঁদপুর। 15.5 বছর শাসন নয়, আওয়ামী লীগ সরকার দেশকে শ্মশানে পরিণত করেছিল। শেখ হাসিনা স্বাধীনতার চেতনার কথা বলে বাংলাদেশকে অন্য দেশের কাছে ইজারা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সন্ধ্যায় রংপুর সদর উপজেলার পাগলাপীর বাজারে জামায়াতে ইসলামীর এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। 15.5 বছর বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছে, মানুষের শান্তির ঘুম কেড়ে নিয়েছে, বিচার বিভাগকে তছনছ করেছে, আর্মি অফিসারদেরকে খুন করেছে, জামাতে ইসলামের দেশপ্রেমিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে খুন করেছে, স্লোগান দিয়ে মানুষকে শোষণ করেছে। তারা কার্যত এই দেশকে অন্য দেশের হাতে ইজারা দিয়ে রেখেছে। যাদেরকে তারা সংখ্যালঘু বলে, যাদের জন্য মায়া কান্না করে, তাদের জায়গা জমি অন্যায়ভাবে তারাই সবগুলা প্রায় দখল করে রেখেছে। পালিয়ে গিয়ে ওই দেশের মানুষকে শান্তি দিচ্ছে না। আজকে ওই কাণ্ড, কালকে ওই কাণ্ড। বৈষম্য চাই না, আমরা ন্যায় বিচার চাই। সেই ন্যায় বিচার ইনশাআল্লাহ নিশ্চিত করা হবে। রাষ্ট্রের প্রেসিডেন্টও যদি অপরাধ করেন, তাকেও শাস্তি পেতে হবে। 26 লক্ষ কোটি টাকা বাংলাদেশের যারা চুরি করেছো, তোমরা তৈরি থাকো, তোমাদেরকে তোমাদের পরিণতি গ্রহণ করো। রাজধানীর ওয়ারীতে অনুষ্ঠিত হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ হোমিওপ্যাথিক কলেজ মাঠে এই কর্মী সম্মেলনের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী। সম্মেলনে অংশ নেন ওয়ারী, গ্যান্ডারিয়া থানাসহ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ইউনিটের জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, 24-এর বিপ্লব যেন বেহাত না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়া অতীতের সকল অসঙ্গতি দূর করে নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী ছাত্র শিবির ও জামায়াতে ইসলামীর সদস্যদের সচেষ্ট থাকার পরামর্শ দেন নেতৃবৃন্দ। পরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় কর্মী সম্মেলনের আনুষ্ঠানিকতা। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের অস্তিত্ব দিন দিন হুমকির সম্মুখীন হচ্ছে মন্তব্য করে ঝুঁকি মোকাবিলায় এই খাতে বাজেট বাড়ানোর প্রতি গুরুত্ব দিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে গোল টেবিল আলোচনায় তিনি একথা বলেন। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এর অর্থনৈতিক মডেল পুনর্বিবেচনা জরুরি বলে মনে করেন তিনি। এছাড়া পরিবেশ রক্ষায় জীবনধারা পরিবর্তনের মাধ্যমে প্লাস্টিক, পলিথিন, এসির ব্যবহার কমানোর পরামর্শ দেন পরিবেশ উপদেষ্টা। দেশের রাজনৈতিক অবস্থান সঠিক না হলে আন্তর্জাতিক পর্যায়ে সমাধান পাওয়া কঠিন বলেও মন্তব্য তার। পরবর্তী প্রজন্মকে অবশ্যই প্রস্তুত করতে হবে, কিন্তু পরবর্তী প্রজন্মকে ছকে ফেলে প্রস্তুত করলে হবে না। তাকে রাইট পলিটিক্যাল মেসেজটা দিতে জানতে হবে। কোন দেশের রাষ্ট্রপতি কি বলল, মানুষ এটা যত না আগ্রহের সাথে শুনে, গ্রেটা থুনবার্গ কি বলল, এটা তার চেয়ে অনেক বেশি আগ্রহের সাথে শুনে। এই মুহূর্তে আমাদের জনগোষ্ঠীকে বাঁচাতে আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে, আমাদের বাজেট বৃদ্ধি করতে হবে এবং বাজেটটা ঠিক কাজে, যার প্রয়োজন তার কাজে ব্যবহার করতে হবে। উন্নয়নের মডেলটাকে আবার নতুন করে ভাবতে হবে, সেরকমভাবে আমাদেরকেও লাইফস্টাইল চেঞ্জের দিকেও তো যেতে হবে। নিখোঁজের প্রায় 1.5 বছর পর সাভারের নিজ বাড়িতে ফিরেছেন রহমতুল্লাহ। দীর্ঘদিন পর ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত মা। ঘটনার বিবরণ শুনে শিহরিত স্বজনরাও। আর কেউ যেন এমন হয়রানি ও নির্যাতনের শিকার না হন, এমন দাবি ভুক্তভোগী পরিবারের। 16 মাস পর ফিরেছেন ছেলে, তাই মায়ের চোখে আনন্দ অশ্রু, চোখে মুখে স্বস্তির ছাপ ভাই বোনদেরও। দীর্ঘদিন বন্দি জীবনের পর মানসিকভাবে বিপর্যস্ত রহমতুল্লাহ। 2023 সালের 29 আগস্ট ঢাকার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের নিজ বাড়ি থেকে জঙ্গি সন্দেহে যুবক রহমতুল্লাহকে র্যাব পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। চোখ বাঁধা অবস্থায় 9 মাস একটি কক্ষে নির্যাতন চালানো হয়। এরপর তাকে একটি হায়েস গাড়িতে করে যশোরের বেনাপোল সীমান্ত পার করে ভারতের সীমানায় ঢুকিয়ে দেওয়া হয়। 2-3 দিন ঘোরার পর ভারতের পুলিশ তাকে গ্রেফতার করে।
অনুপ্রবেশের দায়ে 6 মাসের সাজা দিয়ে তাকে ভারতের দমদম কারাগারে রাখা হয়। এছাড়া 1000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 মাস কারাভোগের সাজা দেওয়া হয়। 7 মাস জেল খাটার পর সবশেষ দমদম জেলখানা থেকে গাড়িতে করে সীমান্তে আনা হয়। গত শুক্রবার রাত 12টার দিকে তাকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়। পরে গোমস্তাপুর থানা পুলিশ তাকে উদ্ধারের পর আইনি আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। যারা নিছে এদেরকে দৃষ্টান্তমূলক এই দেশের মধ্যে তাদেরকে শাস্তি হওয়া, যাতে পরবর্তীতে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। রহমতুল্লাহ পেশায় ইলেকট্রিশিয়ান। সময় সংবাদ, সাভার। বাংলাদেশ বৈজ্ঞানিক বণিক সমিতির কার্যনির্বাহী পরিষদের 2025-26 মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সংগঠনটির মোট ভোটার সংখ্যা 288 জন। নির্বাচনে 33 জন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নির্বাহী পদে 12 ও সহযোগী পদে 6 জন নির্বাচিত হন। নির্বাচিত 18 জন পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক বেছে নেবেন। নতুন কমিটি বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবসায়ীদের ব্যবসার পথকে সহজ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন সংগঠনটির নেতারা। জানান 2012 সালের পর নতুন নতুন কমিটি পেতে যাচ্ছে সংগঠনটি। বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবসা সম্পূর্ণ আমদানি নির্ভর ব্যবসা। আমাদের ব্যবসায়িক সহায়ক প্রশাসন হবে, তো সেই হিসাবে অবশ্যই আমরা চেষ্টা করব তাদের সাথে সহযোগিতার করে একসাথে কাজ করার জন্য। সুইজারল্যান্ডের জুরিখ শহরে মহান বিজয় দিবস উদযাপন করেছে জাতীয়তাবাদী দল বিএনপি শাখা ও অঙ্গ সংগঠন। রোববার শহরের একটি হলরুমে বিজয় উৎসবের আয়োজনে সর্বস্তরের প্রবাসীরা বিশেষ এই দিনটিকে পালন করতে জড়ো হন। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহসভাপতি সহ অনেকে। 2 পর্বের অনুষ্ঠানের শুরুতেই দেশ ও দেশের সকল মানুষের জন্য দোয়া করা হয়। তারপর জাতীয় দলীয় সঙ্গীতের মাধ্যমে আলোচনা পর্বে স্বাধীনতা সংগ্রামের সকল জাতীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দেশীয় ঐতিহ্যকে ধারণ করে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে এই উৎসবের আয়োজন করে। উৎসবে বাহারি স্বাদের পিঠা সহ প্রায় 1/2 শতাধিক দেশীয় খাবার পরিবেশন করা হয়। এছাড়াও শিশুদেরকে নিয়ে আয়োজন করা হয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফের রিপোর্ট। পিঠা বাঙালির ঐতিহ্যবাহী একটি খাবার। শীতকাল জুড়েই বাংলাদেশের ঘরে ঘরে থাকে হরেক রকমের পিঠার আয়োজন। প্রবাসে কর্মব্যস্ত জীবনে ঘরোয়াভাবে পিঠাপুলির আয়োজন অনেকটাই অসম্ভব। তবে সেই বাধা পেরিয়ে নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতি চর্চায় কোনোভাবেই পিছিয়ে নেই দক্ষিণ কোরিয়ার প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ কোরিয়ার ইনচন শহরে অনুষ্ঠিত হয়ে গেল পিঠা উৎসব। কোরিয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন বা ইসুর উদ্যোগে রোববার এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। হরেক রকম শীতকালীন মুখরোচক পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন প্রবাসী বাঙালি নারীরা। বিভিন্ন রকমের রসালো পিঠায় ভরে ওঠে প্রতিটি টেবিল। নানা রকমের নকশি পিঠা দিয়েও সাজানো হয়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের তৈরি জনপ্রিয় পিঠা স্থান পায় এই উৎসবে। পিঠার পাশাপাশি উৎসবে প্রায় 50টিরও বেশি দেশীয় খাবারের আয়োজন ছিল। তীব্র শীতের মধ্যেও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রবাসী বাংলাদেশিরা এসে দেশীয় খাবার ও পিঠার স্বাদ উপভোগ করেন। এক প্রকার প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় রূপান্তরিত হয় উৎসবটি। এই আয়োজনে আমরা উপস্থিত থাকতে পেরে অনেক ভালো লাগছে। ইভেন বাংলাদেশি একটা যে মানে গ্রাম বা টেস্ট সেটা আমরা এখানে নিতে পারছি। রাজীব ভাইকে অনেক ধন্যবাদ। আয়োজনটা অনেক সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের সংস্কৃতি ধরে রাখার জন্য সত্যি বিষয়টি অনেক ধন্যবাদ। আয়োজন করার জন্য এসিকে অনেক ধন্যবাদ। এখানে দেশীয় সুস্বাদু অনেকগুলো পিঠা, পায়েস, মিষ্টি আয়োজন করা হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে এবং নতুন শিশুরা এখানে এসে বাংলাদেশিদের ঐতিহ্য, বাংলাদেশিদের খাবার, পিঠা এবং বিভিন্ন ইভেন্টের সাথে পরিচিত হচ্ছে। সামাজিক সংগঠন ইসু সবসময় দেশীয় সংস্কৃতি, দেশীয় ঐতিহ্য ও সুস্থ বিনোদনের কথা চিন্তা রেখে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান করে থাকে বলে জানান সংগঠনের সভাপতি। চেষ্টা করি আমাদের বাংলাদেশের সংস্কৃতিটা মানুষের কাছে তুলে দেওয়ার জন্য, কোরিয়ার যে পরিবেশ সেখানে তুলে দেওয়ার জন্য এবং কোরিয়াতে যে সকল শিশুরা বসবাস করে তারা যেন বাংলাদেশের সংস্কৃতির সাথে পরিচিত হতে পারে তাদের জন্য এই আয়োজন।
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত শিশুদের নিয়ে আয়োজন করা হয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা। এখানে নানা বয়সের শিশুরা চিত্রাঙ্কন থেকে শুরু করে ইসলামী সঙ্গীত, দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব মিকন তং সঙ্গে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হলো নোয়াখালী উৎসব 2024। স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজিত দিনব্যাপী এই উৎসবের অংশ হিসেবে প্রবাসীদের জন্য আয়োজন করা হয় নোয়াখালীর ঐতিহ্যবাহী খাবার ও শীতের পিঠা। শিশু কিশোরদের জন্য ছিল খেলাধুলা, মেডিকেল সেবা, র্যাফল ড্র সহ আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাসুদ, আমির মোহাম্মদ ফিরোজ সহ বিশিষ্ট ব্যক্তিরা। এ সময় প্রবাসীদের জন্য ভবিষ্যতে আরও বেশি প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের মাধ্যমে পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং রেমিটেন্স প্রবাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রবাসী নোয়াখালী সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো চিঠি গ্রহণ করেছে দিল্লি। বন্দি প্রত্যর্পণ চুক্তিতেই ফেরানোর আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। বিচারের মুখোমুখি করার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। চাঁদপুরের মেঘনা নদীতে থেমে থাকা কার্গো জাহাজ থেকে 7 জনের লাশ উদ্ধার, গুরুতর আহত একজন ঢাকা মেডিকেলে ভর্তি। পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড ধারণা পুলিশের। এবং বিএনপির 15 বছরের লড়াইয়ের পথ ধরেই ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতন। এবার ভোটাধিকার প্রতিষ্ঠায় 5 আগস্টের মতো লড়াইয়ের আহ্বান মির্জা ফখরুলের। এই ছিল প্রবাসের সময়ের সঙ্গেই থাকুন সময়ের।